নমস্কার, সুপ্রভাত। এখনই বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 19 ঘন্টা অতিক্রান্ত, এখনো নিখোঁজ রয়েছেন দুজনে কিশোর। সোমবার আপনাদের জানিয়ে রাখি যে সোমবার গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় 3 কিশোর। ডুবুরি নামিয়ে চলছিল তল্লাশি। পানিহাটি আনন্দময়ী আশ্রম ঘাটের ঘটনা। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে দুজন নিখোঁজ, একজনের দেহ উদ্ধার হয়েছে। সুবীর আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল যে 4জন কিশোর স্নান করতে গিয়েছিলেন পানিহাটি আনন্দময়ী আশ্রম ঘাটে, এবং সেই জায়গাতে বান আসে এবং বানের জলে কিন্তু 3জন কিশোর কিন্তু গঙ্গার জলে তলিয়ে যায়। এবং তারপরে কিন্তু খড়দহ থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এসে ঘটনাস্থলে কিন্তু খোঁজার কাজ শুরু করে। কিন্তু যেহেতু রাত্রিবেলা বৃষ্টি এবং ঝড় নামে, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা বাধা পায় যারা ডুবুরি রয়েছেন তারা, এবং সেই জায়গা থেকে কাজ বন্ধ হয়ে যায়। এবং আজকে ভোরবেলা থেকে কিন্তু ফের আবার নতুন করে কিন্তু খোঁজার কাজ শুরু হয়েছে, এবং সেই জায়গা থেকে আজকে ভোরবেলা একজন কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে, এবং বাকি যে 2জন কিশোর তারা কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এবং তাদের কাছে খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিক সহ খড়দহ থানার পুলিশ। সুবীর, যে কিশোরের দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় জানা গিয়েছে? দেখো, যে কিশোর উদ্ধার হয়েছে তার পরিচয় বলতে তার বয়স হচ্ছে 10 থেকে 11 বছর বয়স, এবং তার নাম রায়ন বলে জানা যাচ্ছে। এবং তার মৃতদেহ কিন্তু উদ্ধার করে এই মুহূর্তে খড়দহ থানার পুলিশ নিয়ে গিয়েছে হাসপাতালে। ময়নাতদন্ত হবে তার, এবং বাকি যে 2জন রয়েছে সেই 2জন কিশোরের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে যারা আধিকারিক রয়েছেন তারা। ধন্যবাদ। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। দুর্গাপুর সিটি সেন্টারে বিভিন্ন এলাকায় ঘুরলেন দিলীপ ঘোষ। দেখছেন সেই ছবি। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় ঘুরলেন দিলীপ ঘোষ। সারছেন জনসংযোগ। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলাকার মানুষের সঙ্গে আজ সকাল সকাল সারলেন জনসংযোগ। আমি এমপি মেদিনীপুরে এখন, কিন্তু আপনার প্রতিনিধি হতে এসেছি, আশীর্বাদ আবার যেন আর দিলীপ ঘোষ তিনি চেয়েছিলেন মেদিনীপুর, কিন্তু দল তাকে টিকিট দিয়েছে বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় অভিমানের সুর শোনা গিয়েছে। দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে অবশ্য ময়দানে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। বর্ধমানে গিয়ে দিলেন তিনি হুঙ্কারও। তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ক্রিকেটের ভাষাতেই দিয়েছেন জবাব। ঠিক আছেন, মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয়েছে সেটা আমি পালন করেছি, এটাও করব। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ। এবার তাকে আর মেদিনীপুরের টিকিট দিল না বিজেপি। দিলীপ ঘোষকে দাঁড় করালো বর্ধমান দুর্গাপুর থেকে। রবিবার রাতে এই ঘোষণার পরে দিলীপের গলায় অভিমানের সুর। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দলের একনিষ্ঠ সৈনিক, তাই অভিমান হলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছেন। কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছি সেখানে লড়েছি। এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি। দিলীপ ঘোষের প্রার্থীপদ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। নানা মহলেই জল্পনা তৈরি হয়েছিল, দিলীপকে কি মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে। অনেকে অবশ্য দিলীপ ঘোষকে সামনে রেখেই ময়দানে নেমে পড়েন, শুরু করে দেন দেওয়াল লিখন। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় প্রচার। মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে দিলীপ ঘোষের হয়ে অনেকে ময়দানে নেমে পড়েন। আরএসএস কর্মী দিলীপ ঘোষ 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি হন। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন। প্রথমবার ভোটে লড়েই 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে দেন। 3 বছর পর ফের ভোটে লড়েন দিলীপ। 2019 সালে মেদিনীপুরের সাংসদ হন, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। খড়গপুর সদর বিধানসভা থেকে মেদিনীপুর লোকসভা, সবই মেদিনীপুরে। দিলীপ ঘোষের চেনা মাঠ। এবারও সেই মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলেন দিলীপ, কিন্তু তার হলো কই। পিচও তৈরি করেছি আমি, ওখানে টিমও তৈরি করেছি, ওখানে নিয়ে চিন্তা নেই। এখন যদি ক্যাপ্টেনরা ভুলভাল না করে তাহলে ওই সিট আমরা জিতবো। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ। সোমবার সকালে পুজো দিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ।
বর্ধমান দুর্গাপুরের দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি ক্রিকেটের স্টাইলেই চ্যালেঞ্জ ছুড়ে দেন দিলীপ ঘোষের উদ্দেশ্যে। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। अरे मजा आता है, कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था और आएंगे, देखेंगे, आने दीजिए। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ জারি হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোশ, জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ। নতুন ময়দান, দিলীপের জন্য নতুন স্লোগান। নিউজ 18 বাংলা। নজর আবহাওয়ার খবরের দিকে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, পুরো বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, প্রথমেই উত্তরবঙ্গের কথায় আসি। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তেমনি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া আছে। মালদা এবং 2 দিনাজপুরেও কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকাল ঝড় বৃষ্টি যেহেতু হয়েছে বেশ কিছু জেলাতে, তাই তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা কমেছে। তাই সম্ভাবনা যতটা জোরালো ছিল সেই জোরালো সম্ভাবনা কিছুটা কমলেও আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে। তবে গুরুত্বপূর্ণ যেটা, যে এই ঝড় বৃষ্টির পর আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা বাড়বে। আর মার্চ মাসের মধ্যেই এই তাপমাত্রা কলকাতায় 36 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এই মার্চ মাসে, এই সপ্তাহের মধ্যে। অর্থাৎ এই ঝড় বৃষ্টির প্রভাব চলে গেলে তারপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া হবে এই সপ্তাহে। অর্থাৎ এই সপ্তাহের উইকেন্ডে বেশ গরম ও অস্বস্তিকর আবহাওয়া বঙ্গে। জুনেলা, ধন্যবাদ। বিজেপির পঞ্চম তালিকা, তাতেও বাংলার সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা গেল না। এখনো বাকি রয়েছে 4। প্রার্থী বাছাইয়ে আস্থা নতুনে, ইস্যুভিত্তিক লড়াইয়ে জোর। শুভেন্দুর নেতৃত্বেই 24 লোকসভায় ঝাঁপাচ্ছে বিজেপি। 4 আসনে প্রার্থী নিয়ে জোরদার মতভেদ। বুধবার ফের বৈঠকে নেতৃত্ব। রবিবার রাতে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বাংলার 19 জন প্রার্থীর নাম, অর্থাৎ এখনো 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি। ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম। বিজেপি সূত্রে খবর, এই 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে জট কাটেনি। এর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কেন্দ্র থেকেই একবার প্রার্থী হওয়ার কথা বলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সূত্রের খবর, আইএসএফের প্রার্থী ঘোষণার অপেক্ষা করছে বিজেপি। কারণ ডায়মন্ড হারবার কেন্দ্রে 40% মুসলিম ভোট। বিজেপি মনে করছে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে তৃণমূলের মুসলিম ভোট ভাগ হতে পারে, সেক্ষেত্রে বিজেপির লাভ। এই কেন্দ্রের প্রার্থী পদের জন্য কয়েকটি নাম ভাসছে বিজেপির অন্দরে, যেমন কৌস্তব বাগচি, শঙ্কুদেব পণ্ডা, দুজনেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। আরেকটা নামও উঠে আসছে, অভিজিৎ সর্দার, ডায়মন্ড হারবার এলাকায় দীর্ঘদিনের বিজেপি নেতা। আসানসোল কেন্দ্রেও বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা। প্রথম প্রার্থী তালিকায় ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা হলেও তিনি লড়তে নারাজ। 2014 এবং 19-এ এই কেন্দ্রে জিতেছিল বিজেপি, সেখানেই জট। বিজেপি সূত্রে খবর, আসানসোলের জন্য সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ভাবছে নেতৃত্ব। 19-এর ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন। অতএব এবার সেখানে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। অবাঙালি প্রধান আসানসোলে অবাঙালি প্রার্থীর কথা ভাবছে বিজেপি নেতৃত্ব।
তাই সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম আলোচনায় উঠে আসছে। কিন্তু বিজেপির অনেকে ভূমিপুত্র কাউকে প্রার্থী হিসেবে চাইছেন। তাই জিতেন্দ্র তিওয়ারি কিংবা স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নাম আলোচনায় রয়েছে। আবার বিজেপির অনেকে চাইছেন আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে গায়ক কৈলাশ খেরকে দাঁড় করানো হোক। জঙ্গলমহলের ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়েও জট। আদিবাসী প্রধান ঝাড়গ্রাম আসনে 19-এর ভোটে জেতেন বিজেপির কুনার হেমব্রম। সম্প্রতি তিনি দল ছেড়েছেন। বিজেপি সূত্রে খবর, এই কেন্দ্রের প্রার্থী পদের জন্য উমা সোরেনের নাম ভাবছে বিজেপি। 2014-এ তৃণমূলের টিকিটে ঝাড়গ্রাম জেতেন উমা। তারপর তাকে আর প্রার্থী করেনি তৃণমূল। সূত্রের খবর, উমা সোরেনের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। তিনি বিজেপিতে যোগ দিতে নারাজ। অন্যদিকে আরএসএস চাইছে সংঘ পরিবারের কাউকে ঝাড়গ্রাম থেকে প্রার্থী করতে। লালমাটির বীরভূমের পদ্ম, এখানেও পদ্ম প্রার্থী কে হবেন তা নিয়ে এখনো চাপানুতোর। সূত্রের খবর, বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরের নাম উঠে আসছে। 2021-এ শীতলকুচির ঘটনার সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই পুলিশ অফিসার সম্প্রতি ইস্তফা দিয়েছেন। তবে বিজেপিতে এখনো তিনি যোগ দেননি। তবে বীরভূমে বিজেপি কর্মীদের একাংশ দেবাশিস ধরকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। তাঁদের পছন্দ বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। সূত্রের খবর, 4 আসনের জটিলতা কাটাতে বুধবার বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। তারপরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। না, 2-3টে আসলে আমরা ইচ্ছে করে আমাদের স্ট্র্যাটেজিগতভাবে দেরি করছি, পারিনি তা না। আসনগুলোর প্রার্থী ঘোষণা হলে আপনারা বুঝতে পারবেন স্ট্র্যাটেজি আছে তার। বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে বরাবরই সংঘের মতামত গুরুত্ব পায়। সূত্রের খবর, এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। মাননীয় মোদিজি আর একজন আছেন শুভেন্দু অধিকারী, এনাদেরই অবদানে আমি এইখানে পৌঁছাতে পেরেছি, আর আমি এনাদের হয়ে কাজ করব। প্রার্থী পদ নিয়ে চাপানুতোর। এর জেরে বিজেপির 2 সাংসদকে এবার অন্য আসনে লড়তে হবে। একজন দিলীপ ঘোষ আর একজন দেবশ্রী চৌধুরী। এ নিয়েও বিজেপির অন্দরে চোরা স্রোত, যা দেবশ্রীর কথাতেই স্পষ্ট। আমি অন্ধ তো, যেমন ঘোড়াকে ঠুলি পরিয়ে দেয়া হয় না, যাতে গোটাটা না দেখে লাফালাফি না করতে পারে। অনেকের চোখ খোলা, আপনারা অনেক বেশি দেখতে পান, আমার চোখে ঠুলি পরানো আছে। আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। আর সেই পদ্মফুল ছাড়া কিছু দেখতে পাই না বলে এইসব জিনিস আমি দেখতেই পাই না। নিউজ 18 বাংলা। বঙ্গে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় 19 জনের নাম। এর মধ্যে বেশ কয়েকজন নতুন মুখ। কেউ আরএসএস প্রচারক, আর কেউ আবার রাজমাতা, কেউ অবসরপ্রাপ্ত বিচারপতি, কেউ আবার সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। 2রা মার্চের পর 19শে মার্চ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে বেশ কয়েকজন নতুন মুখ, যেমন ধনঞ্জয় ঘোষ লড়বেন জঙ্গিপুর থেকে। টানা 25 বছর ধরে আরএসএস এর বিভিন্ন দায়িত্ব সামলেছেন ধনঞ্জয়। 2013 সালে পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে দাঁড়ান। সুতি 1 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হন। গত 2 বছর ধরে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। এবার জঙ্গিপুর থেকেই লোকসভা ভোটের প্রার্থী। আমরা নিশ্চিত মানুষ তৈরি আছে, শুধু একটু কর্তব্য, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের আশীর্বাদ চাইব। এবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী করেছে অমৃতা রায়কে। রাজা কৃষ্ণচন্দ্র রায় পরিবারের সদস্য অমৃতা, এখন রাজবাড়ির রাজমাতা। আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি, মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায়। রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী কার্তিক পাল। হাতের হাত ধরে রাজনীতিতে কার্তিকের হাতে খড়ি। 2015 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ওই বছরই কালিয়াগঞ্জে পুরপ্রধান হন। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন কার্তিক পাল। প্রধান প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস, তৃণমূলের লোক থাকবে, সব থাকবে, ভোট থাকবে না। মানুষ বিজেপির সাথে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে। আরামবাগে বিজেপির নতুন মুখ অরূপ কান্তি দিগার। গোঘাটের প্রাইমারি স্কুলের শিক্ষক,
2012 সালে বিজেপিতে যোগ দেন। প্রথমে বুথ সভাপতি, তারপর গোঘাট 2 নম্বর মণ্ডল সভাপতির দায়িত্ব পান। এখন বিজেপির এসটি মোর্চার সম্পাদক। দল ভেবেছে, যেটা দলের উপর নির্ভরশীল করেছি। দল মানে বহু ছেলে দিয়েছিল, তার মধ্যে বেছে নিয়েছে, যেটা সিদ্ধান্ত সেটাই ঠিক আছে। নতুন মুখের তালিকায় রয়েছেন অরুণ উদয় পাল চৌধুরীও। তাকে উলুবেড়িয়ায় প্রার্থী করেছে বিজেপি। কম বয়স থেকেই আরএসএস এর সঙ্গে যুক্ত। 1980 সালে এবিভিপির প্রার্থী হয়ে কলেজের ভোটে লড়েন। 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে নামেন অরুণ উদয়। ওই বছর হাওড়া গ্রামীণের বিজেপি সহ সভাপতি হন। 2021 থেকে হাওড়া গ্রামীণের বিজেপি জেলা সভাপতি। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি ভূমিপুত্র, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, 100% আশাবাদী। মথুরাপুর আসনে বিজেপির নতুন মুখ অশোক পুরকাই। 2012 সালে বিজেপিতে যোগ দেন অশোক। বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন। মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদকও ছিলেন। এখন মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি। আর আমাদের যা উৎসাহ এবং উদ্দীপনা, তাতে করে এই সিট জেতার ব্যাপার আমরা 100% আশাবাদী। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। শ্রীরামপুরে এবার আইনজীবী বনাম আইনজীবী। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির কবির শঙ্কর বসু। 21 বিধানসভা ভোটেও শ্রীরামপুর থেকে লড়েন কবির শঙ্কর, কিন্তু তৃণমূলের কাছে হেরে যান। এবার লড়াই লোকসভা ভোটের ময়দানে। এছাড়াও নতুন মুখের তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি লড়বেন তমলুক থেকে। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র, তাকে এবার বিজেপি প্রার্থী করেছে। লড়বেন বসিরহাট থেকে। নিউজ 18 বাংলা। রঙের রাজনীতি, রাজনীতির রং, দলের প্রচারে রঙিন প্রার্থীরা। সবে আনন্দে করে আয় রে তবে বসন্তে ঘুরে আয় রে শিক্ষা নিকেতন মানে মিল তো বেরিয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর, একদম। বাবু তোমার এটা সামনেটা ফাঁকা করে দাও। একটু দিচ্ছি, হ্যাঁ ব্যাস ঠিক আছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ভারত মাতা কি জয় রাজা কৃষ্ণচন্দ্রের। হ্যাপি হোলি। ঘুরে ঠিক আছে, ঠিক আছে ভাই। জিন্দাবাদ।
লড়াই সেই